আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং যে যেখানে আছো আলহামদুলিল্লাহ নিরাপদে আছো। আজকে তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি হালকেনস্টাইন স্কুল টিমের পক্ষ থেকে ক্লাস 6 এর একটি গদ্যে যার নাম হচ্ছে কি আকাশ। এই আকাশ গল্পটি লিখেছেন আব্দুল্লাহ আল মুতি নামের একজন লেখক এবং এই আব্দুল্লাহ আল মুতি সম্পর্কে আমরা সচরাচর নাম শুনি নাই বা যেমন রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম ফেমাস, কিন্তু এই যে আব্দুল্লাহ আল মুতি খুব অসাধারণ একটি প্রবন্ধ লিখছেন। এটা কিন্তু গল্প না, এটা কিন্তু প্রবন্ধ একটা আকাশ সম্পর্কে, অর্থাৎ আকাশ কিভাবে গঠিত হয়, দিনের বেলা আকাশের কালার কি, রাতের বেলা আকাশের কালার কি, কেন আকাশের রং একেক সময় একেক রকম আমরা দেখতে পাই, আকাশের মধ্যে কোন কোন গ্যাসের লেয়ার আছে, কয়টা গ্যাসের লেয়ার আছে ইত্যাদি ইত্যাদি সম্পর্কে একটা প্রবন্ধ লিখছেন হচ্ছে এই আব্দুল্লাহ আল মতি। এবং এই যে পুরো প্রবন্ধটা আছে আকাশ, এই পুরো প্রবন্ধ জুড়ে তোমাদের জন্য আমি এই পুরো প্রবন্ধ লাইন বাই লাইন ব্যাখ্যা করব। প্রবন্ধ শেষে বেশ কিছু এমসিকিউ এবং সৃজনশীল সলভ করার চেষ্টা করব এবং তোমাদেরকে আশা করি তোমরা পরবর্তীতে এই প্রবন্ধটা ভালোভাবে বুঝতে পারবে এবং এটা থেকে ভালোভাবে এমসিকিউ এবং সৃজনশীল অ্যান্সার করতে পারবে। বরাবরের মতোই তোমাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান তায়েফ, পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এবং চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে দেখব আমরা এই ক্লাস আউটলাইন সম্পর্কে, বরাবরের মতো একদম সেম জিনিসপত্র অন্যান্য সকল ক্লাসে যা দেখো এখানে তা। প্রথমে হচ্ছে আমরা পাঠের উদ্দেশ্য পড়ব, তার পরবর্তী সময় হচ্ছে আমরা পাঠ পরিচিতি পড়ব, তার পরবর্তী সময় আমরা লেখক পরিচিতি, শব্দার্থ টিকা, মূল পাঠ অর্থাৎ মূল প্রবন্ধটা এবং একই সাথে লাস্ট বাট নট দ্য লিস্ট অনুশীলনী, যেখানে আমরা এমসিকিউ এবং সৃজনশীল সলভ করার চেষ্টা করব। এরপরে পাঠের উদ্দেশ্য কি? পাঠের উদ্দেশ্য হচ্ছে বিজ্ঞান চেতনা জাগ্রত করা। কেন ভাই বিজ্ঞান চেতনা জাগ্রত করতে আমরা কেন এই আকাশ সম্পর্কে পড়ব? কারণ হচ্ছে অনেকে মনে করে যে বিভিন্ন কারণে মনে করো ওই মুনি ঋষি বা হচ্ছে ওই কি বলে এটাকে লোকটা বলছে লেখা বা আমার এককালে দাদার 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 দাদা এই আকাশ এরকম হোক সেরকম দোয়া করে গেছে লেখা আকাশ এইরকম কালারের। অনেকে এরকম মনে করে, অর্থাৎ কুসংস্কার বা ধর্মীয় চেতনা বা ধর্মীয় কুসংস্কার, ধর্মীয় চেতনা না, ধর্মীয় কুসংস্কার বা হচ্ছে তোমার বিভিন্ন রকমের গোড়া যে সংস্কৃতিগুলো আছে সেই গোড়া সংস্কৃতির কারণে আকাশকে মানুষ এক এক রকম এক এক রকম এক একজন এক এক রকম মনে করে। কিন্তু এইগুলার পিছনে যে স্তরের লেয়ার আছে বিভিন্ন, যেমন কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন গ্যাসের লেয়ার বা ওজোন স্তর, হ্যাঁ, বা হচ্ছে তোমার বিভিন্ন সময় সূর্য কোনভাবে পড়লে কিরকম আকাশের কালার হয়, এই বিষয়গুলো আমরা এই আকাশ প্রবন্ধে জানতে পারবো। অর্থাৎ বিজ্ঞানসম্মত চিন্তা চেতনা জাগ্রত করতেই মূলত এই আকাশ প্রবন্ধটা জন্ম। ওকে, এরপর পাঠ পরিচিতির মধ্যে কি, একসময় আকাশকে মনে করা হতো মানুষের উপরে বিশাল একটি ঢাকনা বলে। অর্থাৎ শুরুই হয়েছে কি তাহলে আমার কুসংস্কার দিয়ে, যে মানুষের উপরে বিশাল একটি ঢাকনা, যেমন মনে করো আমার উপরে ঢাকনা কি, আমার উপরে ঢাকনা হচ্ছে আমার বাসার ছাদ। সবার বাসার ছাদ হোক, এখন কারোটা টিনের বাসা বা হচ্ছে খুব কারোটা পাঁচতলা গুলশানের বাসা হইতেই পারে, সমস্যা নেই। কিন্তু এই যে আকাশটা আছে সেই আকাশটা হচ্ছে এই ছাদের উপরের ছাদ, এবং সেটা হচ্ছে একরকম ঢাকনার মতো, কারণ আকাশটা কি নিচে থেকে দেখতে একটু গোল গোল লাগে, রাউন্ড রাউন্ড শেপের লাগে, রাইট, ঢাকনার মতো শেপ। আসলে আকাশ কোনো ঢাকনা নয়, এই হচ্ছে বায়ুর স্তর। কিরকম বায়ুর স্তর? এই বায়ুর স্তর হচ্ছে মোটামুটি প্রায় 20টি বর্ণহীন গ্যাস মিশে আছে। ওই যে যেখানে বললাম তোমাকে যে ওজোন স্তর বা হচ্ছে তোমার আরো অনেক স্তর আছে, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে জানবো, এখন না, মানে ক্লাস 7 8 বিশেষ করে 8-এ আমরা জানবো, এখন না জানলেও হবে, সমস্যা নাই। তো কথা হচ্ছে যে 20টা গ্যাস কি কি, আমরা সাধারণত বিজ্ঞান কিন্তু পড়ছি অনেকেই, বিজ্ঞানের মধ্যে আমরা বিভিন্ন গ্যাস জানছি, যে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন, এরকম 20টার গ্যাস আছে। সবগুলোর নাম মনে রাখা লাগবে না, এই প্রবন্ধ পড়ার সময় আমরা বেশ কিছু স্পেসিফিক নাম আমরা জানবো, সমস্যা নেই। বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসের অণু ছড়িয়ে আছে বলে আকাশ নীল দেখায়, অর্থাৎ বিভিন্ন গ্যাসের যে অণুগুলো আছে সেগুলা কারণেই মূলত আকাশ নীল দেখায়। সকাল বা সন্ধ্যায় মেঘ ও বাতাসের ধুলোকণার মধ্যে দীর্ঘ পথ অতিক্রম করতে পারে বলে শুধু সূর্যের আলো লাল। অর্থাৎ এই যে তোমার ধুলাবালি আছে, ধূলিকণা আছে, সকাল বা সন্ধ্যায় এই যে তির্যকভাবে সেটা অতিক্রম করতে হয় বিভিন্ন ধূলিকণার মধ্যে দিয়ে, সেই জন্য সেই সূর্যের আলোটা লাল। নতুবা কিন্তু দুপুরের বেলা দেখবা সূর্য তার কঠোর তীব্র রোদে হলুদ একটা লাইট দেয়। তাই এই সময় মেঘ লাল দেখায়, ঘন ও বৃষ্টি ও মেঘে ছেয়ে ফেললে আকাশ দেখায় কালো। অর্থাৎ একদম বৃষ্টির সময় আমরা কি দেখি, একদম বৃষ্টির সময় আমরা দেখি যে আকাশ একদম কুচকুচে কালো হয়ে গেছে, ভাই দিনের বেলা মনে হচ্ছে যে মাগরিবের আজান দিয়ে দিছে। শূন্যে মহাকাশযান পাঠিয়ে বিজ্ঞানীরা নানান প্রকার পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন। পৃথিবীর অন্তত কয়েকশো মাইল উপরে দিয়ে পাঠানো এই মহাকাশযান থেকে প্রেরিত অসংখ্য ফটো বা ভিডিও থেকে মানুষ আবহাওয়ার খবর পাচ্ছে। একই কারণে টেলিভিশন, টেলিফোন, মোবাইল ফোন ইত্যাদিতে সংকেত পাঠিয়ে যোগাযোগ ব্যবস্থাকে বিশ্বব্যাপী বিস্তৃতি করা সম্ভব হয়েছে। অর্থাৎ বিভিন্ন রকম কাজ কারবারের মাধ্যমে বিশ্বব্যাপী বিস্তৃত করা সম্ভব হয়েছে কি
এই আকাশকে, এবং এই আকাশকে ব্যবহার করে আমরা স্যাটেলাইট বসাইছি, এই আকাশকে ব্যবহার করে আমরা বিভিন্ন রকমের মহাকাশ যান বসাইছি। এই সকল বিষয় সম্পর্কে এই প্রবন্ধের মধ্যে সংক্ষেপে একটা ধারণা নেব। আমাদের এমন না যে আমরা এখনই মনে করো ক্লাস 6 এ বসেই অ্যাস্ট্রোনট হয়ে যাব বা মহাকাশচারী হয়ে যাব। এখন তো ওইসব কোনো আমাদের তাড়া নাই, তাই না? এখন আমরা শুধুমাত্র বেসিক যে ধারণাটা, একদম সামান্য ধারণা, পুরোটা নিয়ে পুরো প্রবন্ধটা একটু শেষ করব। ঠিক আছে? আসো, এবার হচ্ছে আমার লেখক পরিচিতি। শিশুদের জন্য বিজ্ঞান বিষয়ক সাহিত্য। তাহলে মূলত শিশুদের জন্যই বিজ্ঞান বিষয়ক সাহিত্য রচনার জন্য বিখ্যাত কে? এই আব্দুল্লাহ আল মতি। তিনি সিরাজগঞ্জ জেলার ফুলবাড়িতে 1930 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। এখানে এতটুকু তার মনে রাখার কোনো দরকার নেই, কারণ এটা কখনো আসবে না। বিজ্ঞানের অনেক জটিল রহস্যময় অজানা দিককে তিনি আকর্ষণীয় ও সাবলীল ভাষায় তুলে ধরেছেন। ছোটদের জন্য তার লেখা বইগুলো হচ্ছে এসব বিজ্ঞানের রাজ্যে, অবাক পৃথিবী, আবিষ্কারের নেশায়, রহস্যের শেষ নেই, জানা অজানার দেশে, সাগরের রহস্যপুরী, আয় বৃষ্টি ঝেপে, ফুলের জন্য ভালোবাসা ইত্যাদি। অর্থাৎ এই যে তোমার বিভিন্ন গ্রন্থগুলো আছে, এখানে তোমার শুধুমাত্র লাগবে হচ্ছে বিজ্ঞানের এসব বিজ্ঞানের রাজ্যে একটা, 2 নাম্বারটা লাগবে হচ্ছে জানা অজানার দেশে, 3 নাম্বারটা লাগবে হচ্ছে কি সাগরের রহস্যপুরী। এই 3টা জানলেই হবে। তাহলে কি এসব বিজ্ঞানের রাজ্যে, জানা অজানার দেশে, সাগরের রহস্যপুরী, এই 3টা যদি তুমি জানতে পারো মোটামুটি ভাবে আর কিছু লাগবে না। এরপর তিনি বেশ কিছু কি বলে এটাকে আমার সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন। এই সাহিত্য পুরস্কারগুলো আমার প্রত্যেকটাই লাগবে। একটা হচ্ছে কি বাংলা একাডেমি পুরস্কার, 2 নম্বরটা হচ্ছে ইউনেস্কো আন্তর্জাতিক কলিং পুরস্কার, এবং সহ নানান রকমের পুরস্কার। অর্থাৎ মূলত এই পরেরটা যদি তুমি মনে নাও রাখো, শুধুমাত্র বাংলা একাডেমি পুরস্কারে যে এই আব্দুল্লাহ আল মতি ভূষিত হয়েছেন সেই বিষয়টা তোমাকে মনে রাখা লাগবে। ওকে, এটা অনেক সময় তোমার এমসিকিউ এর মধ্যে চলে আসে। ঠিক আছে, এটা অনেক সময় এমসিকিউ এর মধ্যে চলে আসে যে শিশুদের জন্য বিজ্ঞান বিষয়ক সাহিত্য রচনার জন্য কে বিখ্যাত? তিনি হচ্ছেন আব্দুল্লাহ আল মতি। এরপর তিনি 1998 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। এটা মনে না রাখলেও তোমাদের জন্য কোনো সমস্যা নেই, কারণ আমরা কতটুকু মনে রাখবো, যতটুকু মনে রাখবো ততটুকু মনে রাখবো যতটুকু আমার পরীক্ষার মধ্যে আসবে। ওকে, এরপর শব্দার্থ ও টিকা। ভূপৃষ্ঠ মানে কি? ভূপৃষ্ঠ মানে হচ্ছে পৃথিবীর উপরের অংশ, অর্থাৎ ভূপৃষ্ঠ। পৃষ্ঠ মানে কি? পিঠ। পিঠ, সাধারণত পিঠ কি, তুমি যখন এরকম চিত হয়ে শুয়ে থাকো দেখবো যে পিঠ তোমার উপরে থাকে। তেমনি ভাবে ভূমি কি? ভূমি হচ্ছে তোমার পেট বা বুকের অংশ। ভূপৃষ্ঠ মানে হচ্ছে ভূমির উপরের অংশ। সচরাচর মানে সাধারণত। চাঁদোয়া মানে শামিয়ানা বা কাপড়ের ছাউনি। এই বিষয়টা তোমাকে একটু মুখস্থ করা লাগবে, কারণ এইটা অনেক সময় এমসিকিউ বা হচ্ছে ক মার্কে চলে আসে। কিসে আসে? এটা অনেক সময় এমসিকিউ বা হচ্ছে তোমার ক মার্কে চলে আসবে। চাঁদোয়া মানে কি? চাঁদোয়া মানে হচ্ছে কাপড়ের ছাউনি। এই জিনিসটা তোমাকে মনে রাখা লাগবে। চাঁদোয়া মানে হচ্ছে কাপড়ের ছাউনি। পরতে পরতে মানে হচ্ছে স্তরে স্তরে, ভাজে ভাজে। প্রত্যেকটা পরতে 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 কি বলে এটাকে ঢেউ আছে। সাগরের পরতে পরতে পানির ঢেউ বা পানির লীলা খেলা দেখা যায়। তো পরতে পরতে মানে কি? স্তরে স্তরে বা ভাজে ভাজে। কণা মানে কি? কণা মানে হচ্ছে তোমার বস্তুর অতি সূক্ষ্ম বা ক্ষুদ্র অংশ। কণা একদম বায়ু কণা, বিন্দু কণা, হ্যাঁ, বস্তুর একদম মনে করো পানির ফোঁটা, সেই পানির ফোঁটাটাকে কি বলি আমরা? পানির কণাও বলতে পারি। ওকে, এরপর হর হামেশা। হর হামেশা মানে কি? সর্বদা বা হচ্ছে সব সময়। হর হামেশা এটা হচ্ছে একটা হিন্দি বা উর্দু শব্দ, যে হিসেবে নেয়। বায়ুমণ্ডল মানে কি? বায়ুমণ্ডল মানে হচ্ছে পৃথিবীর উপর থেকে যতদূর পর্যন্ত চোখ যায় ততদূর পর্যন্ত একটা স্তরকে আমরা বলতেছি কি? বায়ুমণ্ডল। এবং চোখ যায় না ঠিক যতদূর পর্যন্ত বাতাস আছে, অর্থাৎ যেই স্তরের পরবর্তীতে বাতাস নেই। সাধারণত এটা 12 কিলোমিটার উপরে আর কি। এত কিছু তোমাদের মনে না রাখলেও চলবে, আপাতত মনে রাখো যে বায়ুস্তর বা বায়ুমণ্ডল বলতে বোঝানো হয় যতটুকু পর্যন্ত আমার বাতাস আছে। এরপর নাইট্রোজেন। নাইট্রোজেন কি? বর্ণ গন্ধ নেই এমন একটি মৌলিক গ্যাস এবং বাতাসের প্রধান উপাদান। অক্সিজেন কি? জীবের প্রাণ বাঁচানো এবং আগুন জ্বালানোর জন্য দরকারি বর্ণহীন, স্বাদহীন এবং গন্ধহীন মৌলিক গ্যাস। বর্ণও নাই, স্বাদও নাই, বা হচ্ছে কি বিষাক্ততাও নাই, এবং একই সাথে গন্ধও নাই। অর্থাৎ একদম নিউট্রাল একটা গ্যাস, যেটা তুমি নিয়ে সাধারণত বেঁচে থাকো। এই যে তুমি নিঃশ্বাস নিচ্ছ, নিলাম, আমি নিলাম, এই যে তুমি নিচ্ছ, কিন্তু প্রতিনিয়ত ক্লাস করার সময় নিঃশ্বাস নিচ্ছ, সেটা কি? অক্সিজেন নিচ্ছ, এবং বের করতেছো কি? ম্যাক্সিমাম কার্বন ডাই অক্সাইড। এতটুকু মাথায় রেখো। এই যে কার্বন ডাই অক্সাইডের পরেরটাই, কার্বন ডাই অক্সাইড হচ্ছে পুরে কার্বন ডাই অক্সাইড তৈরি হয় প্রাণীর নিঃশ্বাসের সঙ্গে বের হওয়া বর্ণগন্ধহীন গ্যাস। অর্থাৎ প্রাণীর নিঃশ্বাসের সাথে যেটা বের হয় সেটা হচ্ছে কি? আমার কার্বন ডাই অক্সাইড। এবং প্রাণী যেটা নেয় বা নিয়ে বেঁচে থাকে সেটা হচ্ছে কি? অক্সিজেন। তাহলে অক্সিজেন যদি আগুন জ্বালাইতে সহায়তা করে, কার্বন ডাই অক্সাইড হচ্ছে আগুন নিভাইতে সহায়তা করে। এখন প্রশ্ন, ভাই তাহলে আমরা তো ফু দিলে আগুন আরো বাড়ে কেন? তা আমার যদি কার্বন ডাই অক্সাইডে আগুন নিভতোই, তাহলে ফু দিলে আগুন কেন বাড়ে? কারণ তুমি যখন ফুটা দাও
চারপাশের বাতাস সহ সেখানে অক্সিজেন থাকে, সেই অক্সিজেনের ফ্লোটা সেই জায়গায় আগুনের মধ্যে যায় দেখেই আগুনটা বাড়ে। ওকে, এরপর মিশেল মানে কি? মিশেল মানে হচ্ছে বিভিন্ন রকমের বস্তুর মিলন বা মিশ্রণ। মিশেল, পাঁচ মিশালি আমরা বলি না, পাঁচ মিশালি তরকারি, সেই মিশেল থেকে কি বিভিন্ন রকমের বস্তুর মিলন। জলীয় বাষ্প কি? জলীয় বাষ্প হচ্ছে পানির বায়বীয় অবস্থা। তুমি যখন চুলায় গরম পানি দেয় তোমার আম্মা, হ্যাঁ, তুমি তো ক্লাস 6-এ, এখন মনে করো পাকঘরে একদিন যাবে, যখন আম্মা গরম পানি দিচ্ছে বা হচ্ছে রান্না করতেছে, যখন গরম পানিও লাগবে না, সেই সময় দেখবে যে উপর দিয়ে ধোয়া 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 উপরে উঠে যাচ্ছে, যেটা দেখা যায় অল্প একটু পর্যন্ত, মনে করে 1 হাত পরিমাণ বা এই 1 বিঘত পরিমাণ দেখা যায়। তো এরপরে হচ্ছে সেই গ্যাসটা দেখা যায় না, সেটা কি? সেটাই হচ্ছে আমার জলীয় বাষ্প। ঠিকরে, ঠিকরে মানে কি? ছিটকে ওঠা বা ছড়িয়ে ওঠা, ঠিকরে ওঠা, ছিটকে ওঠা বা ছড়িয়ে ওঠা। হুবহু মানে কি? হুবহু মানে হচ্ছে অবিকল বা হচ্ছে একদম সেম সেম, যেটাকে আমরা বলি, হ্যাঁ, একেবারে একই রকম বা সেম সেম। স্তর মানে কি? স্তর মানে হচ্ছে একের পর আরেক এমনই ভাবে সাজানো বা ধাপ। স্তর একের পর আরেক বা এমনই ভাবে সাজানো। ওকে, লম্বভাবে মানে কি? লম্বভাবে মানে হচ্ছে খাড়াভাবে। ফুরে মানে কি? ফুরে মানে হচ্ছে ভেদ করে। তেসরা, তেরছা মানে কি? তেরছা মানে হচ্ছে বাঁকা বা আরো বা হেলানো। তেরসা বা তেরা বলি না আমরা? সোজা মানে কি? সোজা মানে হচ্ছে সোজা, আর তেরা মানে কি? এরকম বাঁকা, তেরা। হ্যাঁ, হালা তো তেরা এরকম বলি না আমরা, যে আরে মামা তুই তো অনেক তেরা, গাউরা। তো তেরা মানে কি? বাঁকানো, যে হচ্ছে সহজভাবে মানে না। এখানে তেসরা বলতে সূর্যের তেসরা কিরণকে বোঝানো হচ্ছে বা সূর্যের বাঁকা রশ্মিকে বোঝানো হচ্ছে। রকেট মানে কি? রকেট মানে হচ্ছে যার মাধ্যমে মানুষ বিভিন্ন রকমের গ্রহ উপগ্রহ বা চন্দ্র অভিযান বা মঙ্গল অভিযানে যায় বা হচ্ছে মহাকাশ যানে যায়, যে যন্ত্রের মাধ্যমে, সেটা হচ্ছে আমার কি? রকেট। মহাকাশ যান মানে কি? মহাকাশ যান মানে হচ্ছে মহাকাশে যে যন্ত্রের সাহায্যে বা যেই যানের সাহায্যে মানুষজন চলাফেরা করে। এখন ভাই প্রশ্ন, একটু আগে আপনি বললেন রকেটের সাহায্যে, এখন বলতেছেন মহাকাশ যানের সাহায্যে, কাহিনী কি? আমাকে একটু বুঝায় বলেন তো। রকেটের মাধ্যমে পৃথিবী থেকে উপরে যায়, উপরে গিয়ে যখন চলাফেরা করে যেটা দিয়ে, সেটা হচ্ছে মহাকাশযান। নিচে থেকে উপরে যায় যেটা দিয়ে, সেটা হচ্ছে কি? আমার রকেট। অর্থাৎ নিচ থেকে উপর পর্যন্ত কাজ রকেটের, এবং উপরে এদিক ওদিক করা হচ্ছে কি? আমার মহাকাশযান। ওকে, মনে থাকবে। সংকেত, সংকেত মানে কি? ইশারা, ইঙ্গিত। তোমরা যখন পরীক্ষার হলে আরে মামা 3 3, তুমি বলো না 2 2, এই যে 2 বলতেছো, সে কিন্তু বুঝে নিছে যে খ মার্কের অপশনটা দাগাইতে হবে, কিন্তু তুমিও বলো নাই, ও মুখ দিয়ে কোনো কথা বলে নাই। তার মানে কি বোঝা গেল? এটা হচ্ছে কি? সংকেত বা ইশারা, ইঙ্গিত। তুমি যখন বলো, তার মানে কি? চুপ, অটোমেটিক সবাই চুপ হয়ে যাচ্ছে, তাহলে কি? এটা হচ্ছে সংকেত বা ইশারা, ইঙ্গিত। ওকে, এরপর এরপর হচ্ছে আমরা মূল পাঠ্যে যাই। এখানে আমরা দেখতে পাই যে আকাশ, একটা বিবরণ দেওয়া হয়েছে যে আকাশের মধ্যে দিয়ে রকেট চলে যাচ্ছে, এই যে এই আকাশের মধ্যে দিয়ে রকেট চলে যাচ্ছে। তারপর হচ্ছে আকাশের মধ্যে মেঘ আছে বিভিন্ন, হ্যাঁ, আকাশ থেকে তোমার বিল্ডিং দেখা যাচ্ছে, বিভিন্ন রকমের বিষয়বস্তু। অর্থাৎ মূল কনসেপ্টটা কি? মূল কনসেপ্ট হচ্ছে আমার এখানে আকাশ। ওকে, এরপর এরপর হচ্ছে আমরা মূল পাঠে অর্থাৎ মূল প্রবন্ধের মধ্যে যাচ্ছি। প্রতিটা লাইন আমরা একটু ধরে 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 বোঝার চেষ্টা করব। প্রথমে কি বলা হয়েছে? খোলা জায়গায় মাথার উপরে দিনরাত আমরা আকাশ দেখতে পাই। অর্থাৎ তুমি যখন মাঠে যাও বা তোমার বাসার ছাদে যাচ্ছ, হ্যাঁ, বা হচ্ছে তুমি মনে করো বাসা থেকে বেরোইছো, বেরোয় উপরে তাকাইছো, তুমি কি দেখবা? আকাশ দেখবা। এমন কোনো জায়গা পৃথিবীর নাই যেখানে আকাশ নেই। তুমি যদি সমুদ্রের মাঝখানে থাকো, তাও তুমি উপরে আকাশ দেখবা। তুমি যদি ঢাকা শহরের একদম ঘিঞ্জি একটা বস্তির মধ্যে থাকো, সেখানেও মাথার উপরে আকাশ দেখবা। অর্থাৎ আকাশ পৃথিবীর সর্বত্র বিরাজমান। গাছপালা, নদী নালা দুনিয়ার কোথাও আছে, কোথাও নেই। এমনকি ঘরবাড়ি, জীবজন্তু, মানুষও সব জায়গায় নাও থাকতে পারে, কিন্তু আকাশ নেই ভূপৃষ্ঠে এমন জায়গা কল্পনা করা শক্ত। অর্থাৎ বলা হচ্ছে যে অনেক জায়গায় গাছপালা নেই। কোন কোন জায়গায় নেই ভাই? হইতে পারে অ্যান্টার্কটিকা, অ্যান্টার্কটিকাতে কিন্তু কোনো গাছ নেই, খালি বরফ আর বরফ, গাছ বেঁচে থাকার মতো কোনো জায়গা নেই সেখানে। বা হচ্ছে হইতে পারে মরুভূমি, যেখানে মনে করো মাইলের পর মাইল কোনো গাছ নেই। হ্যাঁ, কিছু খেজুর গাছ বা ক্যাকটাস গাছ থাকে, বাট ইউজুয়ালি শুধু বালুর উপর বালু। অনেক জায়গায় মানুষ থাকে না, যেমন মনে করো সমুদ্রের মাঝখানে। বা হচ্ছে অনেক জায়গায় ঘরবাড়িও নাই, যেমন মনে করো সাহারা ডেজার্ট, কথার কথা। কিন্তু এমন কোনো জায়গা নাই যেখানে আকাশ নাই, সেটা কল্পনা করাও কষ্টকর, সেটা কল্পনা করাও কঠিন। ওকে, অর্থাৎ এই পর্যন্ত আমার শেষ। দিনের বেলা সোনার থালার মতো সূর্য তার কিরণ ছড়ায় আশেপাশে, এমনই সময় সচরাচর আকাশ নীল। তাহলে সচরাচর আকাশের রং কি? আমরা একটু মার্ক করি। সচরাচর সচরাচর আকাশের রং কি? সচরাচর আকাশ হচ্ছে নীল। আমি একটু মার্ক করতেছি, তোমার বইয়ের মধ্যেও কিন্তু তোমরা একটু মার্ক করে দিও। যদি মার্ক করে পড়ো, দেখবা যে তোমার পরবর্তীতে বুঝতে বা পড়তে খুব সুবিধা হচ্ছে, খুবই সুবিধা হচ্ছে। কখনো সাদা বা কালো মেঘে ঢেকে যায় আকাশ, ভোরে বা সন্ধ্যায় আকাশের কোনো কোনো অংশে নামে রঙের বন্যা। ভোরে বা সন্ধ্যায় কেন আকাশে রঙের বন্যা নামে?
অনেক সময় দেখবে যে সন্ধ্যার সময় তুমি যদি তাকাও আকাশ পুরো লালচে হয়ে গেছে, আকাশ পুরো আগে বলবো এটাকে একদম অরেঞ্জ কালার সূর্য হয়ে গেছে। কেন? কারণ হচ্ছে ধুলাবাড়ির ভেতর দিয়ে যখন সূর্যটা বাঁকাভাবে আলো দেয়, দিনের বেলা কি হয় একদম বরাবর আলো দেয়, সেই জায়গায় ডিরেক্ট পৃথিবীর মধ্যে সূর্যের আলো হিট করে, যেটা হচ্ছে দুপুর 2টা 12টা থেকে 2টা এই সময়টা। যদি তুমি সকালবেলা তাকাও সকাল 6টা 7টা বা হচ্ছে তোমার সন্ধ্যা 4টা 5টা, সেই সময় দেখবা সূর্য কিন্তু একদম দুই সাইডে থাকে, হয় পূর্বে নাহলে পশ্চিমে। পশ্চিমে কি অস্ত যায়, পূর্বে কি শুরু হয় বা উদয় হয়। দুই সাইড থেকে যখন আলোটা মানে কি বলে সূর্য আলো দেয়, একদম একটু বোঝানোর চেষ্টা করতেছে, হাত দিয়ে একটু বোঝার চেষ্টা করো। দুই সাইড থেকে যখন আলো দেয় তখন সূর্যকে বিশাল পথ অতিক্রম করতে হয়, এবং বিশাল পথ অতিক্রম আমি তোমাকে একটু আইকাও বুঝাই, ভালোভাবে আইকা বুঝাই, ঠিক আছে? আমি মনে করো একটা শেপ নিলাম, শেপ একটা নিলাম, এটা মনে করো পুরো পৃথিবী বা হ্যাঁ পুরো পৃথিবী। এই জায়গা থেকে মনে করো সূর্য যখন দিনের বেলা আলো দেয়, তোমাকে একটু বুঝাচ্ছি, সূর্য যখন দিনের বেলা আলো দেয় এই জায়গায় মনে করো আমার ভূপৃষ্ঠ, তাহলে একদম সরাসরি আলো পড়ে, সেই জায়গায় সূর্যকে কম পথ অতিক্রম করা লাগে, এবং এই কারণে সূর্যকে কি দেখায়, সূর্যের রংটা একদম সরাসরি পড়ায়, সূর্যের আকাশটা দেখায় নীল। এবং সূর্য যখন এই পাশে থাকে, অর্থাৎ সূর্য যখন অস্ত যায়, কিংবা সূর্য যখন উদিত হয়, তখন হচ্ছে আলো মানে কি বলে এই সেম পয়েন্টে যাইতে কত বেশি ডিস্টেন্স অতিক্রম করা লাগতেছে, দেখছো কত বেশি দূরত্ব। এই সময় ধুলাবালি বা হচ্ছে তোমার বাতাসের বিভিন্ন স্তর অতিক্রম করে 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 সূর্যের আলো আস্তে আস্তে সূর্যের আলোটাকে অরেঞ্জ বা হচ্ছে অন্য কোনো লালচে এরকম একটা কালার দেখায়। ওকে, কখনো বা সারা আকাশ ভেসে যায় লাল আলোতে, রাতের আকাশ সচরাচর কালো। তাহলে এইটাও একটু তোমার মার্ক করে দিই আমি তোমাকে, রাতের আকাশ কি, রাতের আকাশ হচ্ছে সচরাচর কালো। বইয়ের মধ্যে কিন্তু একটু মার্ক করে রেখো। এই মার্ক করা জায়গাগুলো কি, মার্ক করা জায়গাটা হচ্ছে তোমার বুঝার জন্য, তোমার এমসিকিউর জন্য, বুঝার জন্য না ঠিক, তোমার এমসিকিউর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং ক মার্ক। তাহলে কি এমসিকিউ এবং হচ্ছে ক মার্ক, যাহাই এমসিকিউ তাহাই সৃজনশীলের ক মার্ক, এটা মাথায় রাখবা। কিন্তু সেই কালো চাঁদোয়ার গায়ে জ্বলতে থাকে রূপালী চাঁদ আর ঝকঝকে তারা আর গ্রহ। চাঁদোয়া কি, কালো চাঁদোয়া মানে কি, আমি তোমাকে একদম শুরুতে বলছিলাম, তোমরা দেখাই শব্দার্থ পড়ার সময় বলছিলাম, কাপড়ের ছাউনি। চাঁদোয়া মানে কি, কাপড়ের যে শামিয়ানা বা কাপড়ের ছাউনি। কালো কাপড়ের ছাউনি তাহলে কোনটা, কেন চাঁদকে কালো কাপড়ের ছাউনির সাথে তুলনা করা হয়েছে, মানে চাঁদ কেন সরি রাতের আকাশে কেন কালো কাপড়ের ছাউনিদের সাথে তুলনা করে। তুমি মনে করো যখন কথার কথা যে একটা কালো কাপড় মাথার উপরে ধরে থাকো দেখবা, বা কালো ছাতা ধরে থাকো দেখবা যে সূর্যের আলোটা পাস করতেছে না। তেমনই ভাবে আকাশকে এমন ভাবে তুলনা করা হয়েছে যে সে যেন কালো একটা চাদর তার আকাশের উপরে দিয়ে দিছে বা তার মাথার উপরে দিয়ে দিছে, যাতে সূর্যের আলো এই পাশে নাই পড়ে। তো সূর্যের আলো না পড়লেও এই পাশে কি হয়, এই পাশে হচ্ছে থাকে চাঁদের আলো এবং তারা এবং অসংখ্য গ্রহ। বিশেষ করে আমরা সন্ধ্যার সময় সন্ধ্যা তারা বা সকালের সময় শুক তারা কিন্তু দেখতে পাই। রাতের আকাশে বা সন্ধ্যার আকাশে তুমি যদি উপরে তাকাও দেখবে যে সবচেয়ে বড় একটা তারা আছে, সেটা কি সন্ধ্যা তারা, যেটা হচ্ছে বেসিক্যালি শুক্র গ্রহ। এরপর আগেরকার দিনে লোকে ভাবতো আকাশটা বুঝি পৃথিবীর উপর একটি কিছু কঠিন ঢাকনা। কখনো বা তারা ভাবতো আকাশটা পরতে পরতে ভাগ করা, বা পরতে পরতে মানে কি, পরতে পরতে মানে হচ্ছে স্তরে স্তরে, পরতে পরতে মানে কি, পরতে পরতে মানে হচ্ছে স্তরে স্তরে। তাহলে আগেরকার লোকে মানুষজন কি ভাবতো যে আকাশটা বুঝি একটা ঢাকনা, যেটা দিয়ে আমাদেরকে ঢেকে রাখা হয়েছে, অথবা আকাশটা হচ্ছে কি পরতে পরতে বা স্তরে স্তরে ভাগ করা। এরপর আজ আমরা জানি আকাশের নীল চাঁদোয়াটা সত্যি সত্যি কঠিন কোনো জিনিসের তৈরি নয়, আসলে এই নিতান্তই গ্যাস ভর্তি ফাঁকা জায়গা। অর্থাৎ আজকে আমরা কি জানি যে আকাশের এই নীল চাদরটা, সেই নীল চাদর মানে হচ্ছে তোমার কি কালো চাদর বা হচ্ছে মানে কাপড়ের চাদর, চাদর মানে কি কাপড়ের চাদর, সত্যি সত্যি কোনো কঠিন জিনিসের তৈরি নয়, এ আসলে নিতান্তই গ্যাস ভর্তি ফাঁকা জায়গা। অর্থাৎ আমরা বিজ্ঞানের সাহায্যে জানতে পারি, বা বিজ্ঞান ভিত্তিক চিন্তা চেতনা, এই প্যারার পাশে তুমি এরকম একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবা যে বিজ্ঞান ভিত্তিক চিন্তা চেতনা, চিন্তা চেতনা। ওকে, আজ আমরা জানি কি হর হামেশা আমরা যে আকাশ দেখি তা আসলে বায়ুমণ্ডলের ঢাকনা, অর্থাৎ ঢাকনা আছে কিন্তু সেটা বায়ুমণ্ডলের, এবং সেটা হচ্ছে ফাঁকা গ্যাসের ভর্তি, অর্থাৎ কিছু নাইট্রোজেন, কিছু হাইড্রোজেন, কিছু অক্সিজেন, এইসব, এবং সেটা ভেদ করতে একটা রকেটই যথেষ্ট। সেই বায়ুমণ্ডলে রয়েছে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এমনই গোটা 20 মানে কি, 20 মানে হচ্ছে 20, 20 মানে 20 বা 20
গোটাকুড়ি বর্ণহীন গ্যাসের মিশেল। মিশেল মানে হচ্ছে মিশ্রণ। মিশেল মানে কি? মিশেল মানে হচ্ছে মিশ্রণ। আর আছে পানির বাষ্প আর ধুলোর কণা। অর্থাৎ আকাশের মধ্যে তাহলে আমরা কি কি পাই? হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এরকম গোটাকুড়ি গোটাকুড়ি গ্যাসের সমন্বয়ে একটা স্তর। এবং একই সাথে আছে কি? জলীয় বাষ্প, অর্থাৎ তুমি রান্নার সময় বাষ্পটা উঠতে দেখো। এবং একই সাথে আছে কি? বিভিন্ন রকমের পানির কণা, অর্থাৎ মেঘ, এবং আছে হচ্ছে বিভিন্ন রকমের ধুলাবালি। ওকে, আকাশ যদি বর্ণহীন গ্যাসের মিশেল, তবে তা নীল দেখায় কেন? তাহলে এইবার আসো রং বিবরণ বা রঙের ব্যাখ্যা। তাহলে এটা কি? বিভিন্ন, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবা, বিভিন্ন রঙের ব্যাখ্যা। বিভিন্ন রঙের ব্যাখ্যা। ওকে, আকাশ যদি বর্ণহীন গ্যাসের মিশেল হয়, বা আকাশ যদি বর্ণহীন গ্যাসের রং হয় বা মিশ্রণ হয়, তাহলে তা নীল দেখায় কেন? প্রশ্ন জাগে না যে ভাই আকাশ তাহলে নীল কেন? এটা যদি বর্ণহীন গ্যাসের মিশ্রণ হয়। মাঝে মাঝে সাদা আর লাল রঙের খেলাই বা দেখি কি করে? আসলে সাদা মেঘে রয়েছে জলীয় বাষ্প জমে তৈরি অতি অতি ছোট অসংখ্য পানির কণা। কখনো মেঘে এসব কণার গায়ে বাষ্প জমার ফলে ভারী হয়ে বড় পানির কণা তৈরি হয়। তখন সূর্যের আলো তার ভেতর দিয়ে আসতে পারে না, তাই মেঘের রং হয় কালো। যখন বৃষ্টি হয় বা বৃষ্টির আগ মুহূর্ত, যে একদম বৃষ্টি হবে, আকাশের মধ্যে কি আমরা মেঘ দেখি? যে সাদা মেঘ, ছোট 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 জলীয় বাষ্পের কণা, একদম ছোট ছোট অণু আর কি, কণা। হ্যাঁ, মনে করো পানির ড্রপ যখন ফালাও, সেই পানির এক একটা ড্রপ মিলে, বিশাল ড্রপ ড্রপ মিলে সেই মেঘ তৈরি হয়। তো সেই মেঘ যখন অনেক ভারী হয়ে যায়, মেঘ মনে করো একদম মনে করো সেই এত ভারী হয়ে যায়, সেই ভারী হওয়ার পিছনে তোমার আরেকটু হলে বৃষ্টি হবে। সেই সময় সূর্যের আলো সেই ভারী মেঘের ভিতর দিয়ে প্রবেশ করতে পারে না, এবং যার কারণে আকাশটা একটা কালো চাদরের মতো, বা মেঘটা একটা কালো চাদরের মতো, বা এটা কি, এই যে চাদোয়াটা কাপড়ের মতো, কালো কাপড়ের মতো আচরণ করে। এবং সেই সময় মনে হয় যে আকাশটা বুঝি সত্যিই কালো। অর্থাৎ আকাশের রঙের বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া হচ্ছে। কিন্তু সারাটা আকাশ সচরাচর নীল রঙের হয় কি করে? আকাশ নীল দেখায় বায়ুমণ্ডলে নানান গ্যাসের, প্যাসেল লেখা হয়েছে, এটা হচ্ছে তোমার নানান গ্যাসের আর কি। এটা কি? নানান গ্যাসের, নানান গ্যাসের অণু ছড়িয়ে আছে বলি। এইসব গ্যাসের কণা খুব ছোট মাপের আলোর ঢেউ সহজে ঠিকরে ছিটিয়ে দিতে পারে। এই ছোট মাপের আলোর ঢেউগুলো আমরা দেখি নীল রং হিসেবে। অর্থাৎ পৃথিবীর উপর হাওয়ার স্তরে আছে বলেই পৃথিবীটাকে নীল দেখায়। তাহলে এটার রহস্যটা কি ভাই? ঠিক আছে, আপনি তো পড়লেন, আমিও পড়লাম, হ্যাঁ, আপনি আমাকে পড়ে শোনালেন, তাহলে রহস্যটা কি আমাকে একটু বলেন তো। কাহিনী হচ্ছে যে আকাশের মধ্যে বর্ণহীন বিভিন্ন গ্যাসের কণা আছে, এবং এই যে গোটা কুড়ি অর্থাৎ 20টার মতো গ্যাস যে আছে, সেটার স্তর এতটাই ভারী হয়ে যায় যে সূর্যের আলোগুলা সেখানে আসে। মনে করি এটা হচ্ছে আমার গ্যাসের স্তর, কথা হচ্ছে আমার এই হাত হচ্ছে গ্যাসের স্তর। সূর্যের আলো আসলো, আইসা হচ্ছে সেই গ্যাসের আলোর, মানে সূর্যের আলোর কিছুটা সেই গ্যাস দিয়ে বেরোয়, এবং হচ্ছে তোমার বাকিগুলো আবার পুনরায় প্রতিফলিত হয়ে অন্যদিকে চলে যায়, অর্থাৎ পৃথিবীর বাইরে চলে যায়। এই যে তোমার একটা জায়গা দিয়ে আসে, আরেকটা জায়গা দিয়ে ভিতরে ঢোকে, হালকা কিছু ভিতরে ঢোকে এবং হালকা কিছু বাইরে চলে যায়। এই কারণে আকাশের মধ্যে একটা প্রিজম সৃষ্টি হয়। সরি, তোমরা যদি প্রিজম নামে একটু গুগলে সার্চ দিয়ে দেখো, প্রিজম হচ্ছে তোমার রংধনু তৈরিকারী একটা কাচের বস্তু। সেখানে হচ্ছে আলোর প্রতিফলনের মাধ্যমে প্রিজম বা রংধনু তৈরি করা যায়, এবং আকাশের আলোগুলা এমন ভাবে গ্যাসের মধ্যে প্রতিফলিত হয় যে সেই রংটা দেখা যায় কি নীলচে। ওকে, সকাল দুপুর সন্ধ্যায় আকাশের রং হুবহু একই রকম থাকে না। এরও কারণ হলো পৃথিবীর ওপরকার বায়ুমণ্ডল, সূর্য থেকে যে আলো আমাদের চোখে পড়ে, তাকে পৃথিবীর ওপরকার বিশাল হাওয়ার স্তর পেরিয়ে আসতে হয়। দুপুরবেলা এই আলো আসে সরাসরি, প্রায় লম্বভাবে। এই যে দেখো, আমি এতক্ষণ তোমাকে যা যা বুঝাইছি আমি একটু মার্ক করে দিই, ঠিক আছে? দুপুরবেলা এই আলো আসে সরাসরি, অর্থাৎ প্রায় লম্বভাবে হাওয়ার স্তর ফুরে। কিন্তু সকাল কিংবা সন্ধ্যায়, আমি একটু পড়তেছি, আমি তোমাকে বুঝাবো, ঠিক আছে? এই আলো আসে তেষ্টা ভাবে হাওয়ার স্তর পেরিয়ে। তেষ্টা ভাবে মানে কি? তেষ্টা ভাবে মানে হচ্ছে তির্যক ভাবে। যারা তির্যক ভাবে বুঝো না তাদের জন্য আমি বলবো বাঁকা ভাবে, তির্যক ভাবে বা বাঁকা ভাবে। ওকে, এই যে আমরা একদম শুরু স্লাইডে আমি তোমাদেরকে বুঝাইছিলাম,
সকালবেলা বা দুপুরবেলা সূর্য একদম মাথার উপরে থাকে, দুপুর 12টা থেকে 2টার পর্যন্ত সময় বা 3টার পর্যন্ত সময়। সেই সময় অনেক কম আলো অতিক্রম করা লাগে। এই মনে করো 12টা বাজে, এই মনে করো 2টা বাজে সূর্য এখানে, হ্যাঁ? বা এই মনে করো একদম 2টা বাজে, এই মনে করো 3টা বাজে। অর্থাৎ সূর্যকে খুব কম স্তর অতিক্রম করা লাগে। সেই সময় সূর্যের আলো একদম সরাসরি পৃথিবীতে প্রবেশ করতে পারে। ওই হাওয়ার স্তরের কারণে কিছু ওদিকে চলে যায়, কিছু ভিতরে ঢুকে প্রিজমের কারণে আমরা আকাশটাকে নীল দেখি। তাইলে আমরা সন্ধ্যাবেলা বা সকালবেলা কেন লালচে দেখি? কারণ হচ্ছে এই যে তির্যকভাবে যখন আসে দুই পাশ থেকে একদম সকালবেলা বা হচ্ছে একদম দুপুরবেলা, সরি সন্ধ্যাবেলা, তখন হচ্ছে সূর্যকে আলোকে অনেক বেশি গ্যাসের স্তর অতিক্রম করে আসা লাগে। শুধু গ্যাসের স্তর না, সেখানে থাকে অনেক বেশি জলীয় বাষ্পের কণা, অনেক বেশি ধুলাবালি, যার কারণে ধুলার মিশ্রণ এবং একই সাথে অনেক বেশি গ্যাসের মিশ্রণ এবং একই সাথে অনেক বেশি জলীয় বাষ্পের মিশ্রণ সব মিলায় একটা জগা খিচুড়ি হয়ে কি হয়? দিন শেষে দেখা যায় যে তোমার এই যে কণাটা আছে সেই আলোটা কি, এই যে স্তরটা আছে সেই স্তরটা কি তোমার লালচে বা কিছুটা কমলা কালারের দেখায়। তাতে আলোকে হাওয়ার কণা ডিঙাতে হয় দুপুরের তুলনায় অনেক বেশি। এটা আমরা পড়তেছিলাম। সকালে বা সন্ধ্যায় মেঘ আর হাওয়ার ধুলোর কণার ভিতর দিয়ে লম্বা পথ পেরিয়ে আসতে পারে শুধু সূর্যের লাল আলোর ঢেউগুলো। তাইলে আলটিমেটলি কি বুঝাচ্ছে? শুধুমাত্র এই যে তোমার বিশাল স্তর আছে, ধুলার স্তর বা হচ্ছে তোমার মনে করো কিসের স্তর, ধুলার স্তর বা হচ্ছে তোমার বিভিন্ন স্তর যে বললাম, জলীয় বাষ্পের স্তর বা হচ্ছে 20টা গ্যাসের স্তর যখন তির্যকভাবে এত বেশি পরিমাণে এই পর্যন্ত আসতে হয়, তখন সেটা আসতে পারে শুধুমাত্র সূর্যের লাল আলোগুলা। লাল আলো ব্যতীত অন্য কোনো আলো এই বিশাল স্তরের মধ্যে দিয়ে পাস হতে পারে না বলেই আমরা সাধারণত সকালবেলা বা হচ্ছে সন্ধ্যাবেলা লালচে একটা আকাশ দেখতে পাই। অর্থাৎ আকাশের নানান রকমের একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা এই জায়গার মধ্যে দেওয়া হচ্ছে কিন্তু। ওকে, সেই মেঘকে তখন দেখায় লাল। ঘন বৃষ্টির মেঘের বড় বড় কণারা যখন আকাশ ছেয়ে ফেলে তখন তার ভেতর দিয়ে আলো পেরিয়ে আসতে পারে না, তাই সেই মেঘকে দেখায় কালো। অর্থাৎ মেঘ কেন কালো? তাইলে মেঘ কালো হচ্ছে কারণ হচ্ছে ওই যে জলীয় বাষ্পের কণা যখন ভরে 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 একদম জলীয় বাষ্পের কণা অণু দিয়ে একদম ভারী হয়ে যায় মেঘ, সেই ভারী আলোর মধ্য দিয়ে সূর্যের আলো প্রবেশ করতে পারে না এবং সেটা একটা চাদোয়ার মতো কাজ করে বা হচ্ছে কাপড়ের চাদরের মতো কাজ করে। কিসের মতো? কালো কাপড়ের চাদরের মতো কাজ করে এবং সেই কারণে সূর্যের আলো প্রবেশ করতে না পারায় এই পুরো পৃথিবী থেকে আকাশটাকে তখন দেখা যায় কি কালো। ওকে, আগেরকার দিনে আমাদের ওপরকার আকাশ নিয়ে বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করতেন শূন্যে বেলুন পাঠিয়ে বা হচ্ছে যন্ত্রপাতি শুদ্ধ রকেট পাঠিয়ে। অর্থাৎ আগেরকার দিনের মানুষজন কি করত? মানুষজন হচ্ছে তোমার মহাকাশে বা কি বলে আকাশে বেলুন পাঠিয়ে কিংবা রকেট পাঠিয়ে এই আকাশকে পরীক্ষা নিরীক্ষা করত। আজ মানুষ নিজেই মহাকাশযানে চেপে সফর করছে পৃথিবীর উপরে, বহুদূর পর্যন্ত পৃথিবী ছাড়িয়ে যেতে পেরেছে চাঁদে। অর্থাৎ এখানে একটা বিবরণ আমরা দেখতে পাই যে আগে এরকম হইতো যে মানুষজন বেলুন উড়াইতো, বেলুন উড়ায় আকাশ পর্যন্ত যাইতো বা হচ্ছে তোমার বেলুন উড়ে আকাশ পর্যন্ত গিয়ে সেখানে অনেক যন্ত্রপাতি ফিট করা থাকতো, সেগুলো আকাশের ছবি তুলতো বা হচ্ছে তোমার আকাশের বিভিন্ন রকমের ডেটা কালেক্ট করতো বা হচ্ছে রকেটও সেম কাজ করতো। আজ হচ্ছে রকেট এতটাই অ্যাডভান্সড বা হচ্ছে আজ রকেট এতটাই অ্যাডভান্স যে সেটা মহাকাশযান পর্যন্ত নিয়ে যায় এবং মহাকাশযানে উপরে হচ্ছে মানুষ চষে বেড়ায় এবং মানুষ চষে বেরিয়ে উপরে নিজের চোখে নিজের হাতের দ্বারা বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করে এবং যার কারণে মানুষজন আরো সম্যকভাবে বুঝতে পারে, আরো ভালোভাবে বুঝতে পারে যে না, এই আমার হচ্ছে আকাশ, এইটা এই, এটা ওই, এটা এই। ওকে, এরপর পৃথিবীর উপর 150-200 মাইল বা হচ্ছে তারও অনেক বেশি উপর দিয়ে ঘুরছে অসংখ্য মহাকাশযান। তাহলে এইটা একটা ইনফরমেশন তোমাকে একটু মনে রাখা লাগবে যে পৃথিবীর কত উপর দিয়ে ঘুরছে অসংখ্য মহাকাশযান বলতো? পৃথিবীর 150-200 মাইল কিংবা তারও বেশি। এবং এইটা হচ্ছে তোমার কি এমসিকিউ বা হচ্ছে কমার্কের জন্য ইম্পর্টেন্ট। ওকে, যেখান দিয়ে ঘুরছে সেখানে হাওয়া নেই বললেই চলে। অর্থাৎ পৃথিবীর বায়ুমণ্ডলের স্তর পেরিয়ে সেখানে মানুষজন ঘুরছে বিভিন্ন মহাকাশযানে। মহাকাশযান থেকে দিনরাত তোলা হচ্ছে পৃথিবীর ছবি, জানা যাচ্ছে কখন আবহাওয়া কেমন হবে, কোন দেশে কেমন ফসল হচ্ছে। অর্থাৎ বিভিন্ন রকমের স্যাটেলাইটের তথ্যর বিশ্লেষণের কথা এখানে বলা হচ্ছে। মহাকাশযানে থেকে মানুষ কিংবা যন্ত্রের সাহায্যে পৃথিবীর ছবি তোলা হচ্ছে, প্রেডিকশন করা হচ্ছে যে কালকে আকাশ কেমন হবে, পরশু আকাশ কেমন হবে এবং একই সাথে এই সময় এই মৌসুমে ফসল কিরকম হতে পারে সেই তথ্যগুলোও সেই মহাকাশযানের মাধ্যমেই দেখা হচ্ছে উপর থেকে। ওকে, মহাকাশযান থেকে ঠিকরে দেওয়া হচ্ছে টেলিফোন আর টেলিভিশনের সংকেত। টেলিফোন আর টেলিভিশনের সংকেত কি? এটা হচ্ছে তোমার
মূলত স্যাটেলাইটের কথা বোঝানো হচ্ছে। বাংলায় লিখি, যেহেতু বাংলা ক্লাস এটা, স্যাটেলাইট অর্থাৎ টেলিফোন এবং টেলিফোনের যে সংকেতগুলো আছে সেই সংকেতগুলোর দ্বারাই কি বোঝানো হয়, সেই সংকেতগুলোর দ্বারাই বোঝানো হচ্ছে যে কি বলে এটাকে, সেই সংকেতগুলা আসে, বোঝানো হচ্ছে না, সেই সংকেতগুলো আসে থেকে, সেই সংকেতগুলো আসে হচ্ছে আমার উপরের সেই স্যাটেলাইট থেকে বা মহাকাশযান থেকে। অর্থাৎ মানুষজন তার নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে সেই মহাকাশ পর্যন্ত গিয়ে ফসলের ছবি তুলতেছে, কালকে ওয়েদার কেমন হতে পারে সেটা ওয়েদার ফোরকাস্ট দেখতেছে, এবং একই সাথে এই যে তুমি ইন্টারনেট চালাচ্ছ সেই ইন্টারনেটের অবদানও কি এক প্রকার স্যাটেলাইট। এরপর তাই দূরদেশের সঙ্গে যোগাযোগ আজ অনেক সহজ হয়ে উঠেছে, অর্থাৎ টেলিফোনে কথা বলা থেকে শুরু করে কি পুরো পৃথিবীটা একটা গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে, যাকে আমরা কি বলতেছি, গ্লোবালাইজেশন, ওকে, বা বিশ্বায়ন। এরপর হচ্ছে আমাদের মূল পাঠ শেষ, আমরা কর্ম অনুশীলনে যাব। এইসব শিক্ষার্থীরা আমাদের স্কুলে আসা দৈনিক পত্রিকার সাপ্তাহিক বিজ্ঞান পাতাগুলো সংগ্রহ করি এবং এই বিজ্ঞান পাতাগুলোর কয়েকটি বিষয় আমরা দলে ভাগ হয়ে পঠিত করি। পঠিত বিষয় আমাদের জ্ঞান ও ধারণা শ্রেণীকক্ষে দলীয়ভাবে পোস্টার পেপারের মাধ্যমে উপস্থাপন করি। তাহলে তোমাদের কাজ হবে একটা পোস্টার পেপার বানানো, ঠিক আছে? সেটা শিক্ষকের তত্ত্বাবধানে করবা। শিক্ষক যদি তোমাদেরকে বলে তবেই করবা, না করলে দরকার নেই, কারণ শ্রেণীকক্ষে অযথা পোস্টার লাগানোর কোনো দরকার নেই, ঠিক আছে? এরপর হচ্ছে আমার অনুশীলনের মধ্যে আমরা প্রথমেই এমসিকিউ পাবো। এমসিকিউ এর মধ্যে কি পাবো, যে রাতের আকাশ সচরাচর কি রঙের হয়? রাতের আকাশে সচরাচর চাঁদোয়া থাকে কি কালারের? চাঁদোয়া থাকে হচ্ছে তোমার কালো কালারের। কোথায় এখানে কালো কালার? এই যে গ মার্ক, তাহলে সঠিক উত্তর গ বা কালো। এরপর মহাকাশযান থেকে এখন জানা সম্ভব হচ্ছে কিসের? আবহাওয়ার অবস্থা? অবশ্যই। জ্ঞান বিজ্ঞানের অগ্রগতি? না, মহাকাশযান থেকে তো এটা জানা সম্ভব হচ্ছে না। এটা না, এটা হ্যাঁ। বিভিন্ন দেশের ফসল উৎপাদনের অবস্থা? অবশ্যই। তাহলে উত্তর হচ্ছে 1 ও 3। উত্তর 1 ও 3। এইভাবে এমসিকিউ সলভ করবে, কিছুটা বাদ দিবা, কিছুটা নিবা, ওকে? তাহলে তোমার এমসিকিউ সলভ করতে অনেক সুবিধা হবে। উদ্দীপকটি পড়ো এবং 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। আকাশ প্রবন্ধের কোন বাক্যটি পলির ধারণাকে সমর্থন করে? আসো উদ্দীপকটা বলি। এই যে উদ্দীপক, ফাহিম মনে করে আকাশের রঙের ভিন্নতা খেয়াল খুশি মতো হয়ে থাকে, কিন্তু পলির ধারণা এই রঙের ভিন্নতার পিছনে রয়েছে কোনো বৈজ্ঞানিক যুক্তি। তাহলে উপরে আমাকে কি বলা হয়েছে? পলির ধারণা। তাহলে পলির ধারণা কি? পলির ধারণা হচ্ছে বৈজ্ঞানিক যুক্তি। তাহলে কোন ধারণাটা পলির ধারণা বা বৈজ্ঞানিক যুক্তিকে সমর্থন করে? পরিত সকাল দুপুর সন্ধ্যা আকাশের রং হুবহু একরকম থাকে না। হ্যাঁ, এটা হইতে পারে, এটা একটা অপশন আমার। আকাশটা পরতে পরতে ভাগ করা? না, এটা সম্ভবই না, কারণ এটা হচ্ছে প্রাচীন মানুষের চিন্তা ভাবনা, যেটা হচ্ছে ফাহিম মনে করে থাকে। খোলা জায়গায় মাথার উপরে দিনরাত আমরা আকাশ দেখতে পাই? হ্যাঁ, এটা অপশন, কিন্তু হচ্ছে এই জায়গার সাথে এটা সামঞ্জস্যপূর্ণ না, তাই এটাও না। বায়ুমণ্ডলের নানান গ্যাসের অণু ছড়িয়ে আছে বলে আকাশ নীল দেখায়, যেটা হচ্ছে বৈজ্ঞানিক যুক্তি বা বৈজ্ঞানিক চিন্তা চেতনা। তাহলে এইটাও না, উত্তর হচ্ছে ঘ মার্ক, বা বায়ুমণ্ডলে নানান গ্যাসের অণু ছড়িয়ে আছে বলে আকাশ নীল দেখায়, ওকে? এরপর ফাহিম মনে করে কি? এরপর হচ্ছে সেম উদ্দীপক, আমার এই উদ্দীপকটা কি সেম। আকাশ প্রবন্ধ অনুযায়ী ফাহিমের ভাবনা কি? যে আকাশ রঙের ভিন্নতা খেয়াল খুশি মতো, আকাশের রঙের ভিন্নতা হচ্ছে কি খেয়াল খুশি মতো হয়ে থাকে। অর্থাৎ আকাশ যখন মন চায় তখন লাল হয়, আকাশ যখন মন চায় তখন নীল হয়, আকাশ যখন মন চায় কালো হয়। এটা কি সঠিক? না। তাহলে আকাশ প্রবন্ধের ধারণাটি কি? অবাস্তব? অবশ্যই। প্রাচীন? অবশ্যই। অযৌক্তিক? অবশ্যই। তাহলে তিনটাই উত্তর। উত্তর কি? 1, 2 ও 3। এরপর হচ্ছে সৃজনশীল প্রশ্ন। আমরা একটা সৃজনশীল প্রশ্ন দেখার চেষ্টা করব কি বলা হয়েছে এখানে। ক এবং খ মার্কটা আগে সলভ করব এবং তারপরে উদ্দীপক পড়ার পর গ এবং খ মার্কটা আমরা সলভ করার চেষ্টা করব, ওকে? আসো, ক মার্কে কি বলা হয়েছে? চাদোয়া শব্দের অর্থ কি? চাদোয়া শব্দের অর্থ আমরা কি পড়ে আসছিলাম? কাপড়ের চাদর বা হচ্ছে কাপড়ের ছাউনি, উপরে কাপড়ের ছাউনি। তাহলে চাদোয়া শব্দের অর্থ কি? চাদোয়া শব্দের অর্থ হচ্ছে কাপড়ের ছাউনি। লিখি আমরা, ঠিক আছে? তোমার সুবিধা হবে তোমাদের জন্য। কাপড়ের ছাউনি, ওকে। প্রবন্ধটির নাম আকাশ রাখার কারণ ব্যাখ্যা করো। প্রবন্ধটির নামে প্রথম লাইন এরকম লিখবা যে প্রবন্ধটির নাম আকাশ রাখার কারণের পিছে বৈজ্ঞানিক যুক্তি উপস্থাপন করা, মানে আকাশ রাখার কারণের পিছে বিভিন্ন কারণ রয়েছে, তার মধ্যে অন্যতম হলো আকাশের বিভিন্ন রঙের ব্যাখ্যা, আকাশ সম্পর্কে বিভিন্ন প্রাচীন যুক্তিকে খণ্ডন করা এবং আকাশ সম্পর্কে বৈজ্ঞানিক চিন্তা চেতনা উপস্থাপন করা হয়েছে এই আকাশ প্রবন্ধে। তারপরের প্যারাতে বলবা যে আকাশ সম্পর্কে বলা হয় যে আকাশে বিভিন্ন রকমের অণু ছড়িয়ে আছে, যা প্রায় 20 রকম গ্যাস দিয়ে তৈরি।
এছাড়াও আকাশের মধ্যে বায়ুমণ্ডলে রয়েছে ধূলিকণা এবং জলীয় বাষ্পের উপস্থিতি, যা আকাশের রঙকে পরিবর্তনে সহায়তা করে। আকাশের মধ্যে মানব সমাজ বা মানব জাতি বিভিন্ন রকমের রকেট, স্যাটেলাইট কিংবা মহাকাশযান প্রেরণের মাধ্যমে কি বলে এটাকে নিচের ফসল কিংবা হচ্ছে আমার যে আবহাওয়ার আপডেট, সেই আবহাওয়ার যে আপডেটটা সেটা আমরা পাচ্ছি। এবং এই কারণে এবং এই আকাশ সম্পর্কে বিভিন্ন রকমের ব্যাখ্যা, বিভিন্ন রকমের আকাশের কাজকর্ম এবং আকাশ কোথায় কোথায় বিদ্যমান, ইত্যাদি ইত্যাদি ব্যাখ্যা এই প্রবন্ধ থাকার কারণেই মূলত এই প্রবন্ধটির নামকরণ করা হয়েছে কি আকাশ। এরপর আসি উদ্দীপকটা পড়ি, যেহেতু আমার গ এবং ঘ মার্কটা পড়া লাগবে। রফিক সাহেব একজন চিকিৎসক। চিকিৎসা করার পাশাপাশি তিনি রোগীদের স্বজনদের রোগ শোকের খবরও নিতেন। হাত দিয়ে রোগীর মাথা, কপাল ও পেট টিপে রোগ নির্ণয় করে তিনি ওষুধ দিতেন। আধুনিক পদ্ধতিতে রোগ নির্ণয় করতে বললেও তিনি তার পদ্ধতিকে উপযুক্ত মনে করতেন। অর্থাৎ রফিক সাহেব হচ্ছে একজন চিকিৎসক, কিন্তু সে হচ্ছে শুধুমাত্র হাতের উপর বিশ্বাসী। বিভিন্ন রকমের আল্ট্রাসোনিগ্রাফি যন্ত্র বা এক্সরে মেশিন বা বিভিন্ন রকমের ব্লাড টেস্ট এগুলোর উপর তিনি বিশ্বাসী না। অর্থাৎ এই রফিক সাহেব কি প্রাচীন ধ্যান ধারণায় বিশ্বাসী। প্রাচীন, আমরা কিন্তু প্রশ্ন পড়িও না, আমরা প্রশ্ন জানি না প্রশ্নের মধ্যে কি আছে, আমি নিজেও জানি না, আমি প্রথমবার তোমাদের সাথে পড়তেছি, ঠিক আছে। ওকে, এরপর রফিক সাহেবের ছেলে সুমন এখন বিখ্যাত চিকিৎসক। সুমন সাহেবের রোগ নির্ণয়ের প্রক্রিয়াই ভিন্ন। আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি, এক্সরে, অর্থাৎ ওই যেটা বলছিলাম যে একদম সে বিখ্যাত সে যে মেশিনারিজ আছে সেগুলো সে ইউজ করে। তিনি রোগ নির্ণয় করে চিকিৎসা করেন। আধুনিক ধ্যান ধারণা এবং গবেষণায় বিজ্ঞানের জগতে ব্যাপক গতি এনে দিয়েছে। অর্থাৎ এই সুমন সাহেব কি, সুমন সাহেব হচ্ছে আধুনিক বা বৈজ্ঞানিক চিন্তা চেতনা করে থাকেন। বৈজ্ঞানিক। গ মার্কে কি বলা হয়েছে? উদ্দীপকের রফিক সাহেবের মধ্যে আকাশ শীর্ষক প্রবন্ধের কোন দিকটি উঠে এসেছে? উদ্দীপকের রফিক সাহেবের মধ্যে আকাশ শীর্ষক প্রবন্ধের প্রাচীন ধ্যান ধারণা বিশ্বাসের বিষয়টি ফুটে উঠেছে। কেননা তারপরে তুমি একটু উল্লেখ করবা যে উদ্দীপকের মধ্যে বলা হয়েছে যে রফিক সাহেব শুধুমাত্র হাত দিয়ে টিপে টিপে বা নাড়ি ধরে ধরেই চিকিৎসা করেন, যেটা এবং ওনাকে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করতে বললেও তিনি তা করেন না। তেমনি ভাবে আকাশ প্রবন্ধের মধ্যেও প্রাচীন মানুষজন মনে করতেন যে এই আকাশটা হচ্ছে একটা বিশাল বড় ঢাকনা, কিংবা আকাশটা হচ্ছে স্তরে স্তরে পরতে পরতে সাজানো। এবং এই যে দুই রকমের দুইটার মিল, সেই কারণে বলা যায় মূলত উদ্দীপকের রফিক সাহেবের মধ্যে আকাশ শীর্ষক প্রবন্ধের প্রাচীন ধ্যান ধারণায় বিশ্বাসের দিকটি উঠে এসেছে। এরকম ভাবে যদি তুমি লিখতে পারো 3-3 পাওয়া যাবা ইজিলি। আধুনিক ধ্যান ধারণা এবং গবেষণায় বিজ্ঞানের জগতে ব্যাপক গতি এনে দিয়েছেন। অর্থাৎ এই লাস্ট লাইনটা, উদ্দীপক এবং আকাশ প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো। তাহলে আমার কি আসতেছে এখানে, যে আকাশের ধ্যান ধারণা, আধুনিক ধ্যান ধারণা কি? তখন তুমি লাইনটা শুরু করবে এরকম ভাবে, উত্তরটা আধুনিক ধ্যান ধারণা এবং গবেষণায় বিজ্ঞানের জগতে ব্যাপক গতি এনে দিয়েছে। উক্তিটি যথার্থ। কেননা হচ্ছে কি, কেননা হচ্ছে এই যে উদ্দীপকের মধ্যে বলা হয়েছে, তখন তুমি উদ্দীপক টানবা যে উদ্দীপকের মধ্যে রফিক সাহেবের ছেলে যখন আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি বা এক্সরে মেশিনের মাধ্যমে তোমার রোগ নির্ণয় করেন, তখন তার রোগ নির্ণয়ের প্রক্রিয়া একদম 100% অ্যাকুরেট। এখানে এদিক সেদিক বা ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। পক্ষান্তরে তুমি যদি এই পদ্ধতি অবলম্বন না করতেন তখন মানুষ মারা যেত। তেমনিভাবে আকাশ প্রবন্ধের মধ্যে আকাশের মধ্যে বিভিন্ন রকমের স্যাটেলাইট বা হচ্ছে বিভিন্ন রকমের বালুর কণা বা ওজোন স্তর, এই বিষয়গুলো পর্যবেক্ষণ করে মানব জাতির কল্যাণে ব্যবহার করা হয়। এবং মানব জাতির যদি কল্যাণ না হইতো বা মানুষজন যদি সেখানে আকাশে স্যাটেলাইট বা হচ্ছে বিভিন্ন রকমের মহাকাশযান বা রকেট প্রেরণ না করি, শুধুমাত্র প্রাচীন ধ্যান ধারণায় ঢাকনা বলে মনে করতো, তাহলে আজ আমরা এই ওয়েদার ফোরকাস্ট বা ওয়েদার আপডেট কিংবা হচ্ছে আমার যে ফসলের পূর্বাভাস, সেই পূর্বাভাস আমরা পাইতাম না। এবং যা মানব জাতির জন্য একটা বিশাল ক্ষতিকরের কারণ হতো, কারণ মানব জাতি তখন বন্যা থেকে শুরু করে অন্যান্য কোনো বিষয় সম্পর্কে কোনো ধ্যান ধারণা রাখতে পারতো না। এবং এই কারণে বলা যায় আধুনিক ধ্যান ধারণা এবং গবেষণায় বিজ্ঞানের জগতে ব্যাপক গতি এনে দিয়েছে। উক্তিটি উদ্দীপক এবং আকাশ প্রবন্ধের আলোকে একদম 100% যথার্থ। মানে একদম 100% লিখবেন, একদম যথার্থ। ওকে, তাহলে আমার ঘ মার্কও শেষ। এবং আজকে এই আকাশ প্রবন্ধটা আব্দুল্লাহ মুতির লেখা, এই আকাশ প্রবন্ধটা আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো গদ্য, পদ্য বা অন্য কোনো বিষয়। ততদিন পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। সালামু আলাইকুম।